গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেলে আপনি রয়েছেন আগাথা ক্রিস্টির উপন্যাস নেমেসিস এর সঙ্গে। শুরু হচ্ছে তৃতীয় পর্ব। প্রাতঃকালীন চা পান। পরদিন সকালে মিস মার্পল প্রাতঃকালীন চা পান করছেন। একটু পরেই তাকে গুছিয়ে নিতে হবে। এমনি সময় উদ্বিগ্ন মুখে ক্লোটিলটা ঘরে ঢুকলেন। এমলিন প্রাইস বলে একটা ছেলে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ওদের নাকি কি একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? আমাদের কোচে কিছু হয়েছে? অবাক হয়ে তাকালেন মিস মার্পল। না, কোচে নয়। বোনাভেঞ্চারের খাড়ায় পথ বেয়ে সকলে উঠছিলেন, সেই সময় পাথর গড়িয়ে পড়ে কাউকে গুঁড়িয়ে দিয়েছে। ওহ, খুব দুঃখ পেলাম। কিন্তু কে আঘাত পেলেন কিছু বলেছে? কে একজন মিস টেম্পল বা টেন্ডারটন বলল। এলিজাবেথ টেম্পল, একজন অবসরপ্রাপ্তা স্কুল শিক্ষিকা, খুবই নামী মানুষ ছিলেন। আমি তাকে চিনতাম, বললেন ক্লোটিলডা। ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক। সব কথা এখনো ঠিকভাবে শুনিনি। সুটকেসের ঢাকনা আটকে মিস মার্পল উঠে দাঁড়ালেন। যাওয়া যাক, নিচে গিয়ে মিস প্রাইসের সঙ্গে কথা বলি। ক্লোটিলডা সুটকেসটি তুলে নিয়ে মিস মার্পলের সঙ্গে নিচে নেমে এলেন। এমলিন প্রাইস তার জন্যই অপেক্ষা করেছিল। তাকে খুবই এলোমেলো দেখাচ্ছিল। ওরা আপনাকে খবরটা দিতে পাঠিয়ে দিলেন। মিস টেম্পলে দুর্ঘটনা ঘটেছে। ওপর থেকে পাথরের চাই গড়িয়ে পড়েছিল। মাথায় আঘাত পেয়েছেন মিস টেম্পল। গত রাতেই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজকের ভ্রমণ বন্ধ থাকছে। আগামীকালের গ্যাংমেরিং যাওয়া হবে না। মিসেস স্যানবার্ন কোথায় জানতে চাইলেন মিস মার্পল। তিনি সকালেই হাসপাতালে চলে গেছেন। 11টায় গোল্ডেন বোরে আমাদের সঙ্গে কফি পানে যোগ দেবেন। ক্লোটিলডা আর মিসেস ক্লাইনকে বিদায় জানিয়ে এমলিন প্রাইসের সঙ্গে গোল্ডেন বোরে এসে উঠলেন মিস মার্পল। যাত্রীরা সকলেই তখন কফি ঘরে উপস্থিত ছিল। কফি আর পেস্ট্রি দেওয়া চলছিল। মিস টেম্পলে দুর্ভাগ্যজনক ঘটনার ব্যাপার নিয়েই সকলে আলোচনা করছিলেন। মস্তিষ্কের আঘাত খুবই গুরুতর। বিশেষ ডাক্তার তার দেখাশোনা করছেন। সকলেই এখন সংবাদ শোনার আশায় রয়েছে। অনেকেই সকালের দিকে সময়টা একটু ঘুরে আসার কথা ভাবলেন। কিছুক্ষণ পরেই সকলেই দল বেঁধে বেরিয়ে গেলেন। কেবল রয়ে গেলেন প্রফেসর ওয়ানস্টেড আর মিস মার্পল। চলুন, হোটেলের বাইরে কোথাও গিয়ে বসা যাক, মিস মার্পলকে বললেন প্রফেসর ওয়ানস্টেড। দুজনে হোটেলের দরজা অতিক্রম করে কোণের দিকে বাগানে পেতে রাখা একটা বাস্কেট চেয়ারে বসলেন। আপনি নিশ্চয়ই মিস মার্পল, বললেন প্রফেসর। হ্যাঁ, আমি জেন মার্পল। কিন্তু আপনার কথা শুনেছিলাম মিস্টার রাফায়েলের কাছে, বলে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে প্রফেসর ওয়ানস্টেড যেন পর্যবেক্ষণ করতে চাইলেন মিস মার্পলকে। আমার সম্পর্কে কবে তার সঙ্গে আপনার কথা হয়েছিল? তার মৃত্যুর কয়েক সপ্তাহ আগে। তিনি জানতেন এই ভ্রমণ দলে আপনি থাকবেন? হ্যাঁ, আপনার জন্য এই ভ্রমণের ব্যবস্থা করেছেন তিনি, একথাও জানিয়েছিলেন। এটা তার সদাশয়তা। এমন খরচ সাপেক্ষ ভ্রমণ আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। আর তাতেই এমন করে বাধা পড়ল। হ্যাঁ, খুবই দুঃখের কথা। একটু থেমে প্রফেসর ওয়ানস্টেড পুনরায় বললেন, মিস্টার রাফায়েল আপনার সম্পর্কে আমার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন। এই ভ্রমণে আমি আপনার সঙ্গে থাকি, এটাই তার ইচ্ছা ছিল। অর্থাৎ আপনার ওপর যেন একটু নজর রাখি। এই কথার অর্থ? আমি যেন লক্ষ্য রাখি আপনার যাতে কোনো অসুবিধা না ঘটে। আমার কি ঘটবে? সম্ভবত মিস এলিজাবেথ টেম্পলের যা ঘটেছে। আপনার কি মনে হয় ওটা দুর্ঘটনা? আমি এর কিছুই বলতে গেলে জানি না। আপনি ঠিক কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার বক্তব্য হলো, আপনি নিজের সম্পর্কে সাবধানে থাকবেন, বললেন প্রফেসর ওয়ানস্টেড।
আপনার সম্পর্কে আমি এখনো কোনো সূত্র পাইনি। আপনি কি মৃত মিস্টার রাফায়েলের একজন বন্ধু স্থানীয়? না, তার সঙ্গে আমার দু একবারই দেখা হয়েছে। আমি নিজের সম্পর্কে এটুকুই বলতে পারি, আমার কাজের জগতে আমি একজন খ্যাতিমান মানুষ। খুব সম্ভবত আপনি একজন চিকিৎসক। হ্যাঁ, আপনার অনুমান যথার্থ। আমি একজন মনোবিজ্ঞানী। বিশেষ বিশেষ অপরাধী মস্তিষ্ক সম্পর্কে আমি বিশেষ আগ্রহী। এই নিয়েই বহু বছর গবেষণা করে চলেছি। বুঝতে পেরেছি, বললেন মিস মার্পল। মিস্টার রাফায়েল আমাকে এমন একটা কাজে নামতে বলে গেছেন যার সম্পর্কে কোনো ব্যাখ্যা রেখে যাননি। আপনি সে কাজ গ্রহণ করেছেন? হ্যাঁ, আমি গ্রহণ করেছি। ওয়েস্ট ইন্ডিজে আমরা দুজনে ওখানে একটা কাজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে সে কথা বলেছিলেন। আরও বলেছিলেন অপরাধমূলক ব্যাপারের সমাধানে আপনার সহজাত ক্ষমতা আছে। আমি মনে করি মিস্টার রাফায়েল অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। একটু থেমে তিনি বললেন, এখানে আপনার সঙ্গে বিশেষ আলোচনার জন্যই আমি মিলিত হয়েছি। এখন আশেপাশে আড়ি পাতবার মতো কেউ নেই। করলেও আমাদের কথা শুনবার সুবিধা নেই, অতএব আমরা নিশ্চিন্তে কথা বলতে পারি। মিস মার্পল বললেন, মিস্টার রাফায়েল আমার কাজের ব্যাপারটা কি চেয়েছিলেন এই ব্যাপারে আমি এখনো অন্ধকারে। তিনি চেয়েছিলেন নির্দিষ্ট ঘটনার দিকে আপনি এগিয়ে যান, এ সম্পর্কে অন্য কোনো লোকের মতামত গ্রাহ্যে আনবেন না। এ কোনো ব্যাখ্যা হলো বলে তো মনে হয় না। আপনার সঙ্গে আমি সহমত। তবে আমি কতগুলো ঘটনার কথা আপনাকে জানাবো, তাতে ব্যাপারটা আপনার কাছে হয়তো পরিষ্কার হয়ে যাবে, আর এ সম্পর্কে আপনার জানা তথ্যও আমাকে জানাতে পারবেন। বেশ, বলুন তাহলে। সংক্ষেপে আমার কথা বলার চেষ্টা করব। স্বরাষ্ট্র দপ্তরের হয়ে আমাকে মাঝে মাঝে উপদেষ্টার কাজ করতে হয়। তাছাড়া বাইরের কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও আমি জড়িত। এমন কিছু প্রতিষ্ঠান আছে যাদের বিশেষ ধরনের অপরাধী বলে সন্দেহ করা হয়, অথচ তাদের বয়স কোনো বিশেষ বয়সের কম। তাদের বেশ কিছু সময়ের জন্য নিজেদের তত্ত্বাবধানে রাখে। আচ্ছা, বুঝতে পেরেছি, বললেন মিস মার্পল। সাধারণত অপরাধ সংগঠিত হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করা হয়। রোগ নির্ণয় করা, নিরাময়ের সম্ভাব্যতা বিচার করা, এইসবই আমাকে করতে হয়। এই ব্যাপারে আমার কাছে আহ্বান আসে স্বরাষ্ট্র দপ্তর থেকে। এমনই এক প্রতিষ্ঠানের কর্ণধার আমার বন্ধু। তিনি বিশেষ একজন তরুণ অপরাধী সম্পর্কে আমাকে জানিয়েছিলেন। ঘটনাটা বেশ কয়েক বছর আগেকার। ছেলেটি তার কৈশোরকাল থেকেই সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিয়েছে। সে ডাকাত দলের সঙ্গে যোগ দিয়েছিল। ডাকাতি, চুরি, জালিয়াতি সবকিছুতেই সে অংশ নেয়। বুঝতে পেরেছি, আপনি মিস্টার রাফায়েলের ছেলের কথা বলছেন, তাই না? হ্যাঁ। তার সম্পর্কে আপনি কি জেনেছেন? বিশেষ কিছুই না, মাত্র গতকালই শুনেছি মিস্টার রাফায়েলের এক অযোগ্য ছেলে আছে। সে অপরাধী তালিকাভুক্ত। সে মিস্টার রাফায়েলের একমাত্র পুত্র। তার আরও দুটি মেয়ে ছিল। একজন 14 বছর বয়সে মারা যায়, অন্য মেয়েটি বিয়ে করে সুখী আছে। ওর স্ত্রী মারা গিয়েছিল অল্প বয়সেই। ছেলের জন্য সব রকম করণীয়ই তিনি করেছিলেন। স্কুলে থাকাকালীনই ছেলেটি তার যন্ত্রণার কারণ হয়ে উঠেছিল। তবু তিনি সবসময় গোলমাল থেকে ছেলেকে বাঁচিয়েছেন। আদালতের ঝামেলাও সামলেছেন। একটি ধর্ষণের অভিযোগে ছেলেটিকে জেল খাটতে হয়েছিল। পরে যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল তা খুবই গুরুতর। সে একটি মেয়েকে খুন করেছিল শুনেছি, বললেন মিস মার্পল। মেয়েটিকে বাড়ি থেকে ফুসলে নিয়ে গিয়েছিল। বেশ কিছুদিন পর মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাকে গলা টিপে মেরে ভারী পাথর বা লোহা দিয়ে মুখ মাথা আঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলা হয়। সম্ভবত মেয়েটির পরিচয় গোপন করার জন্য এরকম করা হয়েছিল। এরকম অপরাধী মানসিকতার কাউকে আমি সহ্য করতে পারি না, বললেন মিস মার্পল। ওটাকে বংশানুক্রম বলেই আমি মনে করি মিস মার্পল। জন্মের সঙ্গেই যে চরিত্র বা বংশধারা নিয়ে তারা জন্মায় তার উপর তাদের কোনো হাত থাকে না। যাই হোক, ওই প্রতিষ্ঠানের পরিচালক বন্ধুটি অত্যন্ত অভিজ্ঞ মানুষ ছিলেন।
তার বিশ্বাস হয়েছিল ছেলেটি আদৌ খুনি নয়। তিনি বিশ্বাস করতে পারছিলেন না ছেলেটি কোনো মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে তার মুখ ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তিনি দৃঢ় নিশ্চিত হয়েছিলেন যে তার সম্পর্কে যে রায় দেওয়া হয়েছিল তা ভুল ছিল, কিন্তু খোঁজ নিয়ে দেখেছিলেন ছেলেটির সব অপরাধী সাক্ষ্য প্রমাণ সহ প্রমাণিত। স্বভাবতই আমার বন্ধুটি খুবই অসুখী হয়ে পড়েছিল। প্রকৃত সত্য জানার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। তিনি আমাকে অনুরোধ করেছিলেন ছেলেটিকে দেখে পেশাদারি পদ্ধতিতে ব্যাপারটা অনুধাবন করে আমার মতামত জানায়। আপনার ওই পরিচালক বন্ধুটি যথার্থই অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার ন্যায়ের প্রতি আগ্রহ প্রশংসনীয়, বললেন মিস মার্পল। আপনি নিশ্চয়ই তার অনুরোধ রক্ষা করেছিলেন? হ্যাঁ, আমি ছেলেটির কাছে বন্ধুর মতো গিয়েছিলাম এবং আমার সাধ্য মতো বাস্তব পরীক্ষাও করি। একটু থেমে প্রফেসর ওয়ানস্টেড আবার বললেন, মাইকেল রাফায়েল একজন খুনি, এ কথা আমি মানতে পারিনি। আগ্রহবশে আমি নিজেও কিছু অনুসন্ধান চালাই। সে একটি মেয়ের ওপর অত্যাচার চালিয়েছিল সত্য কথা, কিন্তু সে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেনি। ঘটনার সঙ্গে জড়িত মেয়েটির আরও অনেক ছেলে বন্ধু ছিল। তাদের সঙ্গে বন্ধুত্বের বাইরেও তার সম্পর্ক গড়ে উঠেছিল। তবে ওই খুনের ঘটনাটি ধর্ষণ করে হত্যা, শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক সব রকম পরীক্ষা করেই দেখেছি কোনো দিক থেকেই খুনের ঘটনাটি সমর্থন পায়নি। আপনি আপনার বন্ধুকে সে কথা জানিয়েছিলেন? হ্যাঁ, তার মতামতের সঙ্গে যে আমিও একমত একথা জানিয়েছিলাম। আবেদন করার মতো কোনো প্রমাণ আমার হাতে ছিল না, অথচ আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম বিচারে কোথাও বড় রকমের ফাঁক থেকে গিয়েছিল। এটাও বুঝতে পেরেছিলাম প্রমাণ হয়তো কোথাও পাওয়া যেতে পারে, তবে তা বার করে আনা খুবই দুরূহ ব্যাপার এবং অত্যন্ত খরচ সাপেক্ষ। মিস্টার রাফায়েল তার ছেলে সম্বন্ধে কি ভেবেছিলেন? এ ব্যাপারেও তার সঙ্গে আমার খোলাখুলি আলোচনা হয়েছিল। তিনি ন্যায়পরায়ণ মানুষ ছিলেন সত্য, তবে বলবো নির্মমও ছিলেন। তিনি বলেছিলেন আমার ছেলেটি বিকৃত, সংশোধনের অযোগ্য, তবু অসুস্থ, মৃগী, রোগাক্রান্ত ভেবে তার জন্য যা করা দরকার তাই করব। তিনি জানতে চেয়েছিলেন আমি তাকে কি করতে বলছি। ছেলেটির অপরাধের যথার্থ দিকটারই বিচার হোক, আন্তরিকভাবেই তিনি তা চেয়েছিলেন। বন্দি দশা থেকে বেরিয়ে এসে সে তার নিজের পছন্দ মতো জীবনযাপন করুক, তাও তিনি চেয়েছিলেন। আমাকে স্পষ্টই বলেছিলেন অন্য কেউ যদি মেয়েটাকে হত্যা করে থাকে তাহলে আমি চাই সে ঘটনা প্রকাশিত হয়ে সকলে জানুক। আমি একজন অশক্ত মানুষ, জীবনের মেয়াদও ফুরিয়ে এসেছে। এই অল্প সময়ের মধ্যে আমার পক্ষে যা ব্যবস্থা করা সম্ভব তা করে যাব। এজন্য খরচের কোনো বাধা আমি রাখব না। অবশেষে তিনি আমাকে বলেছিলেন আপনাকেই আমার প্রধান সাহায্যকারী বলে আমি মনে করছি, আর আপনাকে সাহায্য করার জন্য একজনকে খুঁজে পেতে চেষ্টা করব। পরে তিনি মিস জেন মার্পল নামটি আমাকে লিখে দেন, তবে ঠিকানাটা দেননি। বলেছিলেন আমি চাই আমার পছন্দ মতো পারিপার্শ্বিক অবস্থায় আপনার সঙ্গে তার স্বাভাবিকভাবে দেখা হোক। এরপর তিনি এই ভ্রমণের কথা উল্লেখ করেন। এই ভ্রমণে আপনাকে আমি সহযাত্রী হিসেবে পাবো এই কথা অবশ্য জানিয়েছিলেন। আপনার সম্বন্ধে মিস রাফায়েল কেবল জানিয়েছিলেন আপনি বয়স্ক আর মানুষ সম্পর্কে আপনার ধারণা অতি স্বচ্ছ, আর আর অশুভ কিছু অনুধাবন করার অসাধারণ ক্ষমতা আছে আপনার। নিশ্চয়ই তিনি ভুল বলেননি। সম্ভবত তাই। চারপাশের গণ্ডির মধ্যে কাছাকাছি অশুভ কিছু বা কেউ থাকলে আমি অনুভব করতে পেরেছি। এমন ঘটনা নানা সময়ই ঘটেছে। এটা হলো অশুভ জানার শক্তি। যদি তেমন কিছু আভাস পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমার বক্তব্য এখানেই শেষ। এবার আপনার কথা আমি শুনতে চাই। মিস মার্পল বললেন, কিভাবে এ ব্যাপারে জড়িয়ে পড়লাম আপনাকে সংক্ষেপে জানাচ্ছি। এরপর মিস্টার রাফায়েলের মৃত্যুর সংবাদ জানা, তার আইনজ্ঞদের চিঠি সাক্ষাৎকার, তাদের দেওয়া প্রস্তাব,
মিস্টার রাফায়েলের চিঠি, ভ্রমণ সংক্রান্ত চিঠি প্রভৃতি সব ঘটনা খুলে জানালেন। পরে বললেন, ভ্রমণের আসন সংরক্ষণের সংবাদ জানবার পরই আমি বুঝতে পারি আমাকে যে কাজ করার প্রস্তাব মিস্টার রাফায়েল করেছেন, ভ্রমণের ব্যাপারটা তার প্রথম পদক্ষেপ। এই ভ্রমণের মধ্যে নিশ্চয়ই কোনো সূত্র আমার দৃষ্টিগোচর হবে। আমার ধারণা তা হয়েছে। এক মুহূর্ত থেমে পুনরায় তিনি বললেন, গতকালের আগের দিন এখানে পৌঁছবার পরেই 3 জন মহিলা এসেছিলেন আমাকে অভ্যর্থনা করতে। কাছেই পুরনো জমিদার ভবনে তারা থাকেন। তারা তাদের গৃহে আমাকে আমন্ত্রণ জানালেন। তারা কি মিস্টার রাফায়েলের পরিচিত? হ্যাঁ, তারা জানালেন মিস্টার রাফায়েলের কাছে শুনেছিলেন তার এক পুরনো বন্ধু ভ্রমণে আসবেন। তারা যেন তাকে 2-4 দিন বাড়িতে আশ্রয় দেন, কারণ তার পক্ষে পাহাড়ে চড়া সম্ভব হবে না। আমাদের গতকালের ভ্রমণ সেখানেই ছিল। এটাকে আপনি কিভাবে গ্রহণ করছেন? এই যোগাযোগ আমার করণীয় কাজের সঙ্গে যুক্ত বলে আমি মনে করি। মিস্টার রাফায়েল চেয়েছিলেন আমি ওখানে যাই। আপনি সেখানে গিয়েছিলেন? হ্যাঁ, তবে 3 বোনকে দেখে খুবই সাধারণ বলেই মনে হলো। তারা যে বাড়িতে বসবাস করছে তার মালিক ছিলেন তাদের এক কাকা। তার মৃত্যুর পর বছর কয়েক আগে সেখানে তারা এসেছে। তাদের অবস্থা খুব একটা ভালো নয়, তবে খুবই অমায়িক। ওদের দেখে মিস্টার রাফায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত বলে মনে হলো না। 3 বোনের মধ্যে তফাৎও যথেষ্ট। ওখানে থাকার সময়ে কিছু জানতে পেরেছেন? আপনি যে ঘটনা শোনালেন কিছুক্ষণ আগে সেই ঘটনাই শুনেছি। ওদের এক বয়স্ক পরিচারিকার কাছ থেকে। সে তাদের কাকার আমল থেকে ওই বাড়িতেই আছে। মিস্টার রাফায়েলের নামটাই শুধু সে শুনেছে। মিস্টার রাফায়েলের ছেলে মাইকেল সেখানে বেড়াতে আসার সময় থেকে ব্যাপারটা সূত্রপাত হয়। খুবই খারাপ ছেলে ছিল সে। মেয়েটি তার প্রেমে পড়েছিল, সে তাকে গলা টিপে মেরেছিল। আরও কি সব জানি বলেছিল। জানিয়েছিল পুলিশের ধারণা ছেলেটি এরকম খুন আগে আরও করেছে। এই ঘটনার সঙ্গে ওই 3 বোনের কোনো যোগাযোগ আছে বলে আপনার মনে হয়নি? না, যোগাযোগ এটুকুই কেবল, মেয়েটি ওদের কাছেই প্রতিপালিত হয়েছিল। তারা মেয়েটিকে ভালোবাসত। অন্য কোনো মানুষের কথা ওদের পক্ষে জানা অসম্ভব বলে তো মনে হয় না, বললেন প্রফেসর ওয়ানস্টেড। হ্যাঁ, এটাই জানতে হবে আমাকে। এমন একজন মানুষ যে ঈর্ষায় উন্মাদ হয়ে মেয়েটিকে হত্যা করে মুখ ক্ষত বিক্ষত করেছে। পুরনো এই ম্যানর হাউসের আর কোনো ঘটনা? না, তেমন কিছু না। নজরে পড়ার মতো কেবল ছোট বোনটি বারবার বাগান সম্বন্ধে কথা বলতে চায়, কিন্তু আমি বুঝতে পেরেছি বাগান বা গাছলতা সম্পর্কে ও কিছুই জানে না। ওই বাগানের ব্যাপারটাই আমার কাছে আকর্ষণীয় বলে মনে হচ্ছে মিস মার্পল। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, এই ভ্রমণে 2 জন মাঝবয়সী মহিলাকে আপনার নজরে পড়েছে, মিস ব্যারো আর মিস কুক? হ্যাঁ, 2 জনে একসঙ্গেই ভ্রমণ করছেন। ওই মিস কুক ভ্রমণের তালিকায় দেখলাম ওই নামই লেখা আছে, কিন্তু আমার সন্দেহ এই মহিলায় সেন্ট মেরি মিডে, আমি যে গ্রামে থাকি সেখানে আমার সঙ্গে কথা হয়েছিল। তিনি আমার বাগান দেখে খুব খুশি হয়ে কথা বলতে এসেছিলেন। নাম বলেছিলেন বার্টলেট। বলেছিলেন এই গ্রামেই নতুন এক বাড়িতে বাগানের কাজ করতে এসেছেন। আমার মনে হয় সম্পূর্ণ মিথ্যা বলেছিলেন, কেননা তখন তার চুল অন্যভাবে আঁচড়ানো ছিল, রঙও আলাদা ছিল, পোশাকের ধরনও অন্যরকম ছিল। ভ্রমণের প্রথম দিন দেখেই চিনতে পেরেছিলাম। কোথায় দেখেছি বলাতে না চেনার ভান করেছিলেন। এখন বুঝতে পারছি এই মিস কুক সেন্ট মেরি মিডে গিয়েছিলেন আমাকে দেখে নিতে, যাতে পরে আমাকে চিনতে পারেন। তা আপনার এরকম মনে হলো কেন? তা ঠিক বলতে পারবো না জানেন, তবে ব্যাপারটা আমার ভালো লাগছে না। আমারও সন্দেহজনক মনে হচ্ছে। এলিজাবেথ টেম্পলের যা ঘটেছে তাও ভালো ঠেকছে না। ওর সঙ্গে আপনি কথা বলেছিলেন? হ্যাঁ, ওই নিহত মেয়েটি সম্পর্কে তিনি আমাকে কিছু বলেছিলেন। মেয়েটি ওরই স্কুলের ছাত্রী ছিল। মাইকেল রাফায়েল মেয়েটিকে বিয়ে করবে বলে ঠিক করেছিল, কিন্তু বিয়ে করেনি। মেয়েটি মারা গিয়েছিল।
মেয়েটি মারা যাবার কারণও আমি জানতে চেয়েছিলাম। জবাবে তিনি বলেছিলেন ভালোবাসা। স্রেফ একটি শব্দ প্রয়োগ করেছিল। প্রথমে আমার ধারণা হয়েছিল আত্মহত্যা, কিন্তু এটা ছিল হত্যা, ঈর্ষাবশে হত্যা, এবং দ্বিতীয় একজনের উপস্থিতিও স্পষ্ট। আমাদের এখন সেই মানুষটিকে খুঁজে বার করতে হবে। মিস টেম্পল ভালো হয়ে উঠলে তার সঙ্গে এ নিয়ে কথা বলবো। তিনি সম্ভবত সেই অজানা লোকটি সম্পর্কে কিছু বলতে পারেন। আর কোনো সম্ভাবনা কোথাও আছে বলে আপনার মনে হয়? সম্ভাবনা কোচের যাত্রীদের মধ্যেও থাকা অসম্ভব নয়, আবার পুরনো ম্যানর বাড়িতে কারোর থাকাও সম্ভব। ওই 3 বোনের কেউ হয়তো ওই মেয়েটি আর মাইকেলের কথা বলা হয়তো মনে রাখতে পারে। ক্লোটিলটা মেয়েটিকে নিয়ে বিদেশেও গেছেন। বিদেশে কোথাও কিছু ঘটে থাকলে সেটা তার পক্ষে জানা সম্ভব। ওদের 3 বোন মিসেস গ্লাইন বিয়ের পর স্বামীর সঙ্গে বহুদিন ভারতবর্ষ এবং আফ্রিকায় ছিলেন। তিনিও তার স্বামী এবং আত্মীয় স্বজনের কারোর কাছ থেকে নিহত মেয়েটির বিষয়ে নিশ্চয়ই কিছু শুনে থাকতে পারেন। তৃতীয় বোনটি, যার বাগান সম্পর্কে খুব আগ্রহ, সে একটু বেশি মাত্রায় চঞ্চল। তবু আশা করা যেতে পারে নিহত মেয়েটির সম্ভাব্য প্রেমিক বা ছেলে বন্ধুর কথা জেনে থাকতে পারে। কথা বলতে বলতে সামনের দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, ওই যে সেই মেয়েটি হোটেলের পাশ দিয়ে হেঁটে চলেছে। একটা বড় পার্সেল দেখছি হাতে, মনে হয় মোড়ের মাথায় ডাকঘরে যাচ্ছে। প্রফেসর ওয়ানস্টেড মেয়েটিকে দেখলেন। কেমন একটু খ্যাপা ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল প্রথমবার দেখে। আমার কথা এই পর্যন্তই। এখন আমি এক সমস্যায় পড়েছি, বুঝলেন। 2 দিন এই হোটেলেই থাকবো না কোচে চেপে ভ্রমণে যাব বুঝতে পারছি না। মধ্যাহ্নভোজনের আগে মিসেস স্যান্ডবার্ন হাসপাতাল থেকে ফিরে এলে জানা গেল মিস টেম্পলের এখনো জ্ঞান ফেরেনি। তার সুস্থ হয়ে উঠতে কয়েকদিন লাগবে। এই পরিস্থিতিতে তিনি ভ্রমণার্থীদের জানিয়ে দিলেন 2-1 দিন পরে কাছাকাছি দ্রষ্টব্য ভাড়া গাড়িতে দেখানো হবে। ইতিমধ্যে যদি কেউ লন্ডনে ফিরতে চান তিনি উপযুক্ত ব্যবস্থা করে দেবেন। ডাইনিং হল থেকে বেরোবার মুখে প্রফেসর ওয়ানস্টেড মিস মার্পেলকে একপাশে ডেকে এনে বললেন, কাছাকাছি একটা গির্জা আছে, যদি বিকেলে যেতে চান আমার সঙ্গে আসতে পারেন। বাহ, ভালোই তো হয়, বললেন মিস মার্পল। বিকেলের আগেই ভাড়া গাড়িতে করে দুজনে বেরিয়ে পড়লেন। গ্রাম ছেড়ে গাড়ি অন্য রাস্তায় ঢুকলে প্রফেসর ওয়ার্ডস্টেন বললেন, আমরা কিন্তু কোনো গির্জা দেখতে যাচ্ছি না মিস মার্পল। হ্যাঁ, আমি তো অনুমান করেছিলাম, বললেন মিস মার্পল। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? ক্যারিসটাউনের এক হাসপাতালে। মিস টেম্পল ওখানেই আছেন। মিসেস স্যান্ডবার্নের হাতে হাসপাতাল কর্তৃপক্ষ আমার নামে একটা চিঠি দিয়েছিলেন। কিছুক্ষণ আগেই আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার অবস্থা এখন কেমন? খুব ভালো নয়, মাঝে মাঝে জ্ঞান ফিরে আসছে। সেই সময় তিনি আপনার খোঁজ করছেন। বুঝতে পারছি না তিনি কেন আমাকে ভাবছেন। তিনি মেয়েদের বিখ্যাত স্কুল ফেলোফিল্ডের প্রধান শিক্ষিকা, খুবই নামী মহিলা। তিনি যদি মারা যান সেটা খুবই দুঃখের হবে, কিন্তু ওই দুর্ঘটনার বিষয়ে আমাদের কিছু আলোচনা করা দরকার। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে। ঘটনার কথাটা আমাকে প্রথম জানিয়েছিল 2 তরুণী, জোয়ান ক্র্যাফোর্ড আর এমলিন প্রাইস। তারা কি বলেছিল? জোয়ান জানালো যে সে আর এমলিন নিচের পথ ধরে পাহাড়ে উঠছিল। সেই সময় তারা কাউকে দেখেছিল, তবে মানুষটা পুরুষ না স্ত্রীলোক বুঝতে পারেনি। সে বিরাট একখণ্ড পাথর ঠেলে দিতে চেষ্টা করছিল। সেই পাথরেই আহত হয়েছিলেন মিস টেম্পল। লোকটার সম্পর্কে জোয়ান আর কি জানিয়েছিল? জিন্স বা ট্রাউজার পরা ছিল লোকটা, আর ছিল গলাবন্ধ লাল কালো নকশা আঁকা পুল ওভার। মূর্তিটি সঙ্গে সঙ্গে সরে যায়। তাহলে কি ইচ্ছাকৃতভাবে মিস টেম্পলের উপর আক্রমণ হয়েছিল? বুঝতে পারা যাচ্ছে না। আমাদের কোনো সহযাত্রী অথবা অজানা কেউ সুযোগ বুঝে জায়গাটা বেছে নিয়ে থাকতেই পারে। প্রচ্ছন্ন শত্রুর কথা বলছেন? কিন্তু এমন একজন প্রখ্যাত শিক্ষয়িত্রীকে কে হত্যা করতে চাইবে? মিস টেম্পল মূর্তিটিকে চিনতে পেরেছিলেন কিনা সেটা তো তার কাছ থেকেই জানা যেতে পারে। আপনি কি কোনো বিশেষ ঘটনার কথা ভাবছেন? না, শুধু সম্ভাবনার কথাই ভাবছি।
কোনো ব্যক্তিগত শত্রুর কথা আমি বাদ দিচ্ছি। এমন হতেই পারে মিস টেম্পল এমন কোনো কিছু হয়তো জানতেন যা প্রকাশ হয়ে পড়লে কারো পরিণতি মারাত্মক হতে পারে। আমার বিশ্বাসও ব্যাপারটা তাই। আমাদের কোচেও এমন কেউ থাকা সম্ভব যে মিস টেম্পলকে চিনতে পেরেছিলেন, অথচ তিনি তাকে চিনতে পারেননি। কিন্তু ওই পুল ওভার জোয়ান যা উল্লেখ করেছিল, টকটকে লাল কালো রং, যা সহজেই চোখে পড়ার কথা, সেটা ইচ্ছাকৃতভাবে দেখানো হয়েছিল বলে আমার ধারণা। সেই ব্যক্তি পুরুষই হোক বা স্ত্রীলোকই হোক, ওই পোশাক খুলে যদি ডাক মারফত পার্সেল করে কোনো ঠিকানায় পাঠিয়ে দেয়, কিংবা ফেলে দেয়, বা পরিয়ে ফেলে, নষ্ট করে ফেলে, বা সাধারণ পোশাকে থাকে, তাহলে কারোর সন্দেহের দৃষ্টি তার দিকে পড়বে না। হ্যাঁ, অসাধারণ চাতুরি বলতে হবে। এমন হতে পারে মিস টেম্পলের কোনো প্রাক্তন ছাত্রী বা তার অভিভাবক শ্রেণীর কেউ। মিস টেম্পল তার সম্পর্কে মারাত্মক কিছু জানতেন, তা প্রকাশ হবার সম্ভাবনা সে স্তব্ধ করতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, বললেন প্রফেসর ওয়ার্নস্টেড। এখন দেখা যাচ্ছে মিস্টার রাফায়েল ইচ্ছাকৃতভাবেই আপনার ভ্রমণের বিরতি ঘটিয়েছিলেন, যাতে এখানেই আমাদের সাক্ষাৎ ঘটে আর আমাদের অজানা এমন কোনো তথ্য জানতে পারি। অনেক কাল আগে কয়েকটা খুনের ঘটনা ঘটেছিল পরপর। জেসলিন সেন্ট মেরি থেকে 2টি মেয়ে অদৃশ্য হয় জানানো হয়েছিল। 6 মাস পরে বেশ কয়েক মাইল দূরে একজনের দেহ পাওয়া যায়। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল মাইকেল রাফায়েলের সঙ্গে। আর দ্বিতীয়জন, মেয়েটির নাম নোরা ব্রড। তার অনেক ছেলে বন্ধু ছিল শোনা যায়। তার দেহ পাওয়া যায়নি। কথা বলতে বলতে ক্যারিসটাউনের হাসপাতালের সামনে গাড়ি এসে গেল। গাড়ি থেকে নেমে প্রফেসরের সঙ্গে ভেতরে ঢুকলেন মিস মার্পল। একজন তাকে সিস্টার বার্কারের ঘরে নিয়ে গেল। তার সঙ্গে প্রফেসর ফোনে কথা বলেছিলেন। লম্বা কৃষকায় মহিলা সিস্টার বার্কার মিস মার্পলের সঙ্গে পরিচিত হবার পরে বললেন, হ্যাঁ, আপনার কথাই আমি জানিয়েছিলাম। কি ব্যবস্থা করা হয়েছে আপনাদের জানাচ্ছি। এরপরে তিনি জানালেন, মিস টেম্পল প্রায় কোমার অবস্থায় রয়েছেন। মাঝে মাঝে জ্ঞান ফিরলে তিনি আপনার নাম করছেন। প্রফেসর ওয়ার্নস্টেড নিশ্চয়ই আপনাকে বলেছেন। এবারে একটু ধৈর্য ধরে তার ঘরে একটু অপেক্ষা করতে হবে। জ্ঞান ফিরে উনি কিছু বললে আপনি তা লিখে নেবেন। অবশ্য এমনও হতে পারে জ্ঞান না ফিরে তিনি মারাও যেতে পারেন। একজন নার্স কাছাকাছি পর্দার আড়ালে থাকবেন। মিস টেম্পলের কথা লিখে নেবার জন্য একজন পুলিশ অফিসারও ওখানে আছেন। তাকেও যাতে মিস টেম্পল দেখতে না পান, ডাক্তার সেভাবেই ব্যবস্থা করেছেন। মিস টেম্পল আপনাকে যা বলতে চান নিশ্চয়ই তা বলবেন। আশা করি আপনার এতে অসুবিধা হবে না। মিস মার্পলকে নিয়ে সিস্টার বাকার একটা ছোট্ট কামরায় এলেন। ঘরে মৃদু আলো, জানলায় পর্দা টানা, খাটে মিস টেম্পল শায়িতা। সিস্টার বার্কার রোগিণীকে পরীক্ষা করে মিস টেম্পলকে পাশে একটা চেয়ারে বসতে ইঙ্গিত করলেন। পর্দার আড়াল থেকে নোটবুক হাতে এক তরুণ বেরিয়ে এলো। সিস্টার বার্কার বললেন, ডাক্তার এরকমই বলেছেন মিস্টার কেকিট। একজন নার্সও এগিয়ে এলো। সিস্টার বার্কার বললেন, দরকার হলে আমাকে ডেকো, আর মিস মার্পলের দিকেও খেয়াল রেখো। সিস্টার বার্কার চলে গেলেন। মিস মার্পল চেয়ারেই বসে রইলেন, তার চোখ মিস টেম্পলের দিকে। মনে মনে বললেন, যথার্থ সুন্দরী মহিলা। 10, 20, 30 করে মিনিট এগিয়ে চলল। প্রায় 1 ঘন্টা পর আচমকা একটা শব্দ শোনা গেল। মিস মার্পল। চোখ খুলে এলিজাবেথ টেম্পল মিস মার্পলের দিকে তাকিয়ে আছেন। সম্পূর্ণ সুস্থ সে দৃষ্টি। মিস মার্পল, আপনি জেন মার্পল? আবার শোনা গেল সেই কণ্ঠস্বর। হ্যাঁ, আমি জেন মার্পল। হেনরি আপনার কথাই বলতো। হেনরি? হেনরি ক্লেদারিং, আমার পুরনো বন্ধু। হেনরি ক্লেদারিং আমারও পুরনো বন্ধু, বললেন মিস মার্পল। হেনরি থাকলেই একই কথা বলতো। আপনি অনুসন্ধান করতে পারেন, খুব জরুরি।
অনেক দিন আগের। মিস টেম্পলের কণ্ঠস্বর কেঁপে উঠল। নার্স উঠে এসে তাকে এক চুমুক জল খাইয়ে দিয়ে চলে গেল। সম্ভব হলে আমি সাহায্য করব, বললেন মিস মার্পল। 1 মিনিট চোখ বুজে রইলেন মিস টেম্পল, তারপর আবার বললেন, দুজনের মধ্যে কে, তাই খুঁজে দেখতে হবে। একজন তো নোরা ব্রড, যে মারা গেছে। না 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 না, অন্য মেয়েটি, ভেরিটি হান্ট। চুপ করলেন মিস টেম্পল। খানিকক্ষণ পরে আবার বললেন, মিস মার্পল, আপনার বয়স হয়েছে, তবু আপনি পারবেন খুঁজে বার করতে। আবার একটু থামলেন তিনি। 1 মিনিট নীরবতা। বলুন বলুন বলুন, আপনি পারবেন, তাই না? আমার বেশি সময় নেই, বুঝতে পারছি। ওদের দুজনের মধ্যে একজন, তাকে খুঁজে বার করতে হবে। আপনার পক্ষে বিপজ্জনক হতে পারে। আমি করব, নিশ্চয়ই করব। ঈশ্বর আমায় সহায় হবেন। শান্তিতে 2 চোখ বুঝলেন মিস টেম্পল। মলিন ঠোঁটে যেন একটু হাসির রেখা ফুটল। ওপর থেকে এলো বিরাট পাথরের চাঙড়। কে ঠেলে দেয় পাথরটা? বলতে পারবো না। ওসব যাক, কেবল ভেরিটি, সত্যের আর এক নাম ভেরিটি। মিস টেম্পলের শরীর কেমন স্লথ হয়ে এলো। অস্পষ্ট স্বর শোনা গেল, বিদায়, যতটুকু পারেন করবেন। নার্স উঠে এলো, নারী দেখল, মিস মার্পলকে ইঙ্গিত করল। তিনি উঠে বাইরে চলে এলেন। প্রফেসর ওয়ানস্টেড এগিয়ে এলেন। দুজনে পায়ে পায়ে গাড়ির দিকে অগ্রসর হলেন। কিছু পেলেন? পেলাম একটা নাম, বললেন মিস মার্পল। ভেরিটি। মেয়েটির কি ওই নামই ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরিটি হান্ট। এলিজাবেথ টেম্পল জ্ঞান হারিয়েছিলেন, তার আর জ্ঞান ফেরেনি। 1.5 ঘন্টা পরেই তিনি মারা গেলেন। ভ্রমণে বেরোনোর আগে তাদের বাড়িতে 2 দিন থাকার জন্য মিস মার্পলকে অনুরোধ করে নিয়ে এসেছিলেন মিসেস ক্লাইন। কোচ ভ্রমণ শুরু হবে মিস টেম্পলের স্মৃতি অনুষ্ঠানের পরে। পরদিন হবে ইনকোয়েস্ট। কোচের যাত্রীরা তাতে অংশ নিতে রাজি হয়েছেন। মিস মার্পল এই প্রাচীন ম্যানর হাউসের বসবার ঘরে বসে একটা স্কার্ফ বুনছিলেন। বোনার কাঁটাটা নাড়াচাড়া করতে করতে একসময় নিজের মনেই বলে উঠলেন, ভেরিটি। নামটা শুনে তার গৃহকর্ত্রীদের কার কি প্রতিক্রিয়া হয় তা লক্ষ্য করার উদ্দেশ্যেই তিনি ওই নামটা অস্ফুটে উচ্চারণ করলেন। এলিজাবেথ টেম্পলের সর্বশেষ কথা ছিল এটাই, ভেরিটি। এরপর যখন তিনি কোচের যাত্রীদের সঙ্গে সন্ধ্যাভোজে মিলিত হবেন, তখন তাদের প্রতিক্রিয়া একবার দেখবেন ঠিক করেছেন। সামনেই বসেছিলেন 3 বোন। চশমার আড়াল থেকে তার তীক্ষ্ণ দৃষ্টি 3 বোনকে লক্ষ্য করছিল। মিসেস গ্লাইনের হাতে একটা বই ছিল। বইটা সহসা তার হাত থেকে পড়ে গেল। তিনি অবাক হয়ে মিস মার্পেলের দিকে তাকালেন। ক্লোটিলডা কিন্তু মিস মার্পেলের দিকে না তাকিয়ে মাথা উঁচিয়ে জানলার দিকে তাকালো। তার 2 হাত মুষ্টিবদ্ধ হলো। চোখের কোণে মিস মার্পল দেখলেন ক্লোটিলডার চোখ জলে ভরে উঠেছে, গাল বেয়ে অশ্রুর ফোঁটা গড়িয়ে নামছে। অ্যান্থিয়ার প্রতিক্রিয়া হলো সম্পূর্ণ অন্যরকম। সে খুশি ভরা গলায় বলে উঠল, ভেরিটি, আপনি তাকে চেনেন? ভেরিটি হান্টকে? মিস মার্পল বললেন, না, এ নামে আমি কাউকে জানতাম না। আমি দুঃখিত। আপনারা দুঃখ পাবেন জানলে আমি বলতাম না। না না, তা নয়, মিস গ্লাইন বললেন। নামটা আমাদের জানা, ওর সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, হঠাৎই মনে এসে গেল, বললেন মিস মার্পল। গতকাল বিকালে দেখা করতে গেলে মিস টেম্পল নামটা বলেছিলেন। নামটা আমার মনে গেঁথে গিয়েছিল। হয়তো ওই নামের কথাই তিনি ভাবছিলেন, আবার হয়তো তিনি বোঝাতে চেয়েছিলেন সত্য,
ভ্যারিটির অর্থও তো মনে হয় তাই, তাই না? মিস মার্পলের সতর্ক দৃষ্টি পরপর 3 বোনের মুখভাব ছুঁয়ে গেল। নামটা আমাদের পরিচিত এক মেয়ের, তাই চমকে গিয়েছিলাম, বললেন মিসেস ক্লাইন। ওর মৃত্যুটা খুবই ভয়ঙ্কর, অ্যান্থিয়া বললেন। অ্যান্থিয়া, অত বর্ণনা দেবার কি আছে? ধরা গলায় বললেন ক্লটিলডা। সকলেই তো জানে, রাফেল নিশ্চয়ই আপনাকে তার সম্পর্কে বলেছেন, তাই না? বললেন অ্যান্থিয়া। কোন ব্যাপারটা বলছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না, বললেন মিস মার্পল। ওর দেহটা ওরা একটা নালায় পড়ে থাকতে দেখেছিল, বললেন অ্যান্থিয়া। ক্লোটিলডা রুমাল বের করে চোখের জল মুছলেন, তার 2 চোখে গভীর বিষাদ মাখানো। ভ্যারিটিকে আমরা খুবই ভালোবেসেছিলাম, সে এখানেই কিছুদিন ছিল, বললেন ক্লোটিলডা। সেও তোমাকে খুব ভালোবাসতো, বললেন অ্যান্থিয়া। ওর বাবা মা আমার বন্ধু ছিল, তারা এক প্লেন দুর্ঘটনায় মারা গেল, আমি তাকে নিজের কাছে এনে রেখেছিলাম। ভ্যারিটি ফেলোফিল্ডে স্কুলে পড়তো। মিস টেম্পল শুনেছি সেখানে একজন শিক্ষিকা ছিলেন, বললেন মিস মার্পল। হ্যাঁ, আমার কাছে মানুষ হয়েছিল, খুব ভালো মেয়ে ছিল, পড়াশোনায়ও চমৎকার মাথা। মিস টেম্পল ওকে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা বলেছিলেন। ওর কথা বলতে আমার বড় কষ্ট হচ্ছে, বললেন ক্লোটিলডা। না না, থাক থাক থাক, আমি দুঃখিত, না জেনে দুঃখ জাগিয়ে তুলেছি, আমি অত সব শুনিনি, বললেন মিস মার্পল। সেদিনই সন্ধ্যায় মিস মার্পল হোটেলের সকলের সঙ্গে মিলিত হবার জন্য পোশাক পরিবর্তন করছিলেন। এমন সময় মিসেস ক্লাইন ঘরে ঢুকলেন। 2-1 কথার পর বললেন, ভ্যারিটি হান্টকে আমার বোন ক্লোটিলডা দারুণ ভালোবাসতো, ওর মৃত্যুতে প্রচণ্ড আঘাত পেয়েছে। মিস মার্পল জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালেন। আসলে বছর 16 বয়সে ভ্যারিটি একটা বদ ছেলের পাল্লায় পড়েছিল। ছেলেটা ছিল অপরাধী। আপনাকে সব কথাই বলছি, আসলে মিস্টার রাফায়েলের ছেলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একবার শুনেছিলাম তার একটি ছেলে ছিল বটে। সে তেমন ভালো নয়, খুবই বদ ছেলে, খুব অল্প বয়সী একটা মেয়েকে অত্যাচারের জন্য জেল খেটেছিল। চেক জাল করা, চুরি, কোনো কিছুই তার বাদ ছিল না। ওর মায়ের বন্ধু ছিলাম আমরা। মিস্টার রাফায়েল ছেলের জন্য সবই করেছিলেন, শেষ পর্যন্ত ছেলেটি তার কাছে একটা বড় আঘাত হয়ে উঠেছিল। এখান দিয়ে যাবার সময় একবার সে এখানে আসে। সেই সময় এই জেলায় পরপর অনেকগুলো খুনের ঘটনা ঘটেছিল। ভ্যারিটি একদিন এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু আর ফেরেনি। আমরা পুলিশকে জানিয়েছিলাম, খবরের কাগজেও বিজ্ঞাপন দিয়েছিলাম। পুলিশ জানতে পেরেছিল তাকে মাইকেল রাফায়েলের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। আগে থেকেই কিছু অপরাধের জন্য মাইকেলের ওপর পুলিশের নজর ছিল, অবশ্য সেসবের তেমন প্রমাণ ছিল না। 2 মাস পরে একটা জঙ্গলের কাছে নালায় ভ্যারিটির দেহ পাওয়া গিয়েছিল। ক্লোটিলডাকে শনাক্ত করতে যেতে হয়েছিল। বেচারা ভ্যারিটি, তাকে শ্বাসরোধ করে মেরে মাথা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ওর জামা কাপড়, হাত ব্যাগ সবই ছিল। মিস টেম্পল ভ্যারিটিকে খুব স্নেহ করতেন, তাই মৃত্যুর আগে হয়তো তার কথা ভেবেছিলেন। গভীর নিঃশ্বাস ফেলেন মিস মার্পল। আমি সত্যিই দুঃখিত, আপনার বোনকে বলবেন আমি এত কিছু জানতাম না। ইনকোয়েস্ট বসবে মার্কেট প্লেসের কাছে একটা পুরনো জর্জিয়ান আমলের বাড়িতে। কারফিউ আর্মড বাড়িটার নাম। মিস মার্পল গ্রামের রাস্তা ধরে সেদিকে চলেছিলেন। এখনো 20 মিনিট বাকি, তাই ধীরে ধীরে হাঁটছিলেন তিনি। পথের পাশে দোকানের সারি, একটা পশমের দোকান দেখতে পেয়ে দাঁড়ালেন। কাউন্টারের সামনে একজন বয়স্কা মহিলা দাঁড়িয়েছিলেন। মিস মার্পল ব্যাগ থেকে এক টুকরো পশম বার করে পশমের রং মেলাতে মেলাতে বয়স্ক মহিলার সঙ্গে কথা শুরু করলেন। জানা গেল মহিলার নাম মিসেস মেরি পিট। মিস টেম্পলের দুর্ঘটনার খবরও তিনি জানেন। জানালেন 1 বছরে ওরকম 3টে পাথর গড়িয়ে পড়ে দুর্ঘটনা ঘটেছিল। খুবই দুঃখের কথা,
বললেন মিস মার্পল। আজ করোনার হয়তো এসব বিষয়ে কিছু বলবে। মিস মার্পল পুলোভার নিয়ে কথা বললেন, খুব উজ্জ্বল রঙের। মিথ্যে করে জানালেন তার এক নাতির জন্য। বিদায় নেবার আগে মিস মার্পল এ অঞ্চলের আগের খুনের ঘটনাগুলোর প্রসঙ্গ তুললেন। পুলিশ এই খুনের লোকটিকে গ্রেপ্তার করেছে তো। চমৎকার সুন্দর ছেলে। ওর বাবা নাকি মস্ত ধনী, 2টি মেয়েকে নাকি খুন করেছিল। আমার মনে হয় ও মানসিক রোগগ্রস্ত। চুরি, ডাকাতি, চেক জাল করা, এমনই অনেক অভিযোগ ছিল তার নামে, বললেন মিসেস মেরি পিট। একটা মেয়ের দেহ তো শুনছি পাওয়া গিয়েছিল। হ্যাঁ, প্রথমে আমরা ভেবেছিলাম ওটা নোরা ব্রড। সে হলো মিসেস ব্রডের ভাইজি। ছেলে পাগল মেয়ে, ওই রকমই ভাবে বাড়ি থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। তাই 6 মাস পরে যখন দেহটা পাওয়া গেল, সকলে নোরা ব্রড বলেই মনে করেছিল। আচ্ছা, তবে কি অন্য কেউ? হ্যাঁ, অন্য একজন। ওর কোনো সন্ধানই পাওয়া যায়নি। ওরা বলে ওর মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে, নয়তো মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। কে বলবে কি হয়েছে? যে মেয়েটি খুন হয়েছে সে তো এই অঞ্চলেই থাকতো শুনেছি, বললেন মিস মার্পল। ও হ্যাঁ, যার দেহ প্রথমে নোরা ব্রডের মনে করেছিল পুলিশ। মেয়েটার নাম ভুলে গেছি। হোপে না ভেরিটি, এরকমই কিছু একটা হবে। ম্যানস হাউসে থাকতো। ওর বাবা মা দুর্ঘটনায় মারা গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েটি ওখানেই থাকতো। সম্ভবত মিসেস গ্লাইন মেয়েটির মায়ের বন্ধু ছিলেন। সবচেয়ে বড় বোন ক্লোটিলটা মেয়েটিকে খুব ভালোবাসতেন। সে উধাও হলে তিনিও খুব ভেঙে পড়েন জানেন। 3 বোনের ছোট সম্ভবত অ্যানথিয়া, তাই না? হ্যাঁ, উনি একটু অন্যরকম। লোকে বলে কেমন নাকি একা একা ঘুরে বেড়ান, কথা বলতে বলতে মাথা ঘুরিয়ে পেছনে তাকান হঠাৎ হঠাৎ। আমি অবশ্য জানি না, গ্রামের লোকের মুখেই শোনা যায়। ওই মেয়েটির মর্মান্তিক মৃত্যুর পরে নাকি ওর মধ্যে খুশির ভাব জেগেছিল। কি অদ্ভুত কাণ্ড। বিদায় জানিয়ে মিস মার্পল পথে নামলেন। এখনো 10 মিনিট হাতে আছে। তিনি ডাকঘরের দিকে চললেন। সেটা মার্কেট স্কোয়ারের পাশেই। মধ্যবয়স্ক এক মহিলা কাউন্টারের পেছনে ছিলেন। তার কাছ থেকে কিছু ডাক টিকিট কিনলেন মিস মার্পল। 2-1 আরও লোক ছিল। তারা কাজ সেরে চলে গেল। মিস মার্পল তাকিয়ে দেখলেন চারিদিক খালি। তিনি সন্তর্পণে জানলার দিকে এগিয়ে গেলেন। মাফ করবেন, একটু বিরক্ত করব আপনাকে। আমি মস্ত একটা ভুল করে ফেলেছি। আসলে হয়েছে কি, যত বয়স বাড়ছে ততই সব কেমন জানি ভুল ভাল হয়ে যাচ্ছে দেখছি। দানের জন্য কিছু কাপড় পার্সেল করে পাঠিয়েছিলাম, ঠিকানাও লিখেছিলাম। আজ সকালেই দেখলাম ভুল ঠিকানা লেখা হয়ে গিয়েছিল। আপনারা পাঠানো পার্সেলের তালিকা রাখেন কিনা জানি না, তবে ঠিকানাটা যদি মনে থেকে থাকে। আসলে আমি লিখতে চেয়েছিলাম দ্য ডাইকওয়ার্ড অ্যান্ড টেমসাইড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পোস্ট মিস্ট্রেস মিসেস ভিনিগার সহানুভূতির দৃষ্টিতে তাকালেন মিস মার্পেলের দিকে। বয়স্ক মানুষের ভুলভ্রান্তির ব্যাপারটা তার অজানা নয়। আপনি নিজে এসেছিলেন? তিনি জানতে চাইলেন। না, ওদের একজন কেউ এসেছিল। আমি ম্যানর হাউসে আছি। মিসেস গ্লাইন বলেছিলেন তার এক বোনকে দিয়ে পাঠিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মঙ্গলবারে তাই না? মনে পড়েছে। ওদের সবচেয়ে ছোট বোনটি মিস অ্যানথিয়া নিয়ে এসেছিল পার্সেলটি। হ্যাঁ হ্যাঁ, ওই দিনই হবে। আমার মনে পড়েছে, বেশ ভারী ছিল, কিন্তু যেরকম বললেন ঠিকানা তো সেরকম ছিল না। ওতে লেখা ছিল রেভারেন্ড ম্যাথুজ, দ্য ইস্টহ্যাম উইমেন অ্যান্ড চিলড্রেন উলেন ক্লোদিং অ্যাপিল। হ্যাঁ 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 হ্যাঁ, 2 হাত জোর করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিস মার্পল। হ্যাঁ, ঠিক মনে রেখেছেন দেখছি। বড়দিনের সময় কিছু জামা কাপড় আমি ওদের পাঠিয়েছিলাম। ওদের ঠিকানাটাই ভুল করে লিখে ফেলেছিলাম। দয়া করে ঠিকানাটা আর একবার বলুন। মিস মার্পল তার নোট বই বার করে ঠিকানাটা টুকে নিলেন। মিসেস ভিনিগার বললেন, কিন্তু পার্সেলটা তো পাঠানো হয়ে গেছে। আমি ওদের ভুলের কথা লিখে পার্সেলটা
ডকইয়ার্ড অ্যাসোসিয়েশনের ঠিকানায় পাঠিয়ে দিতে বলবো। ওহ, অনেক উপকার করলেন, অজস্র ধন্যবাদ। মিস মার্পল ডাকঘর থেকে বেরিয়ে পথে নামলেন। ইনকোয়েস্টে ডক্টর স্টোকস একে একে সকলের সাক্ষ্য নিলেন। মস্তিষ্কের আঘাতের ফলে মিসেস টেম্পলের মৃত্যু হয়েছিল, পুলিশের ও ডাক্তারি সাক্ষ্যে একথা জানানো হলো। মিসেস স্যান্ডবার্ন কোচ ভ্রমণের সব ব্যবস্থা আর বিকেলে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেসব কথা জানালেন। এরপর জোয়ান ক্র্যাফোর্ডের আহ্বান এলো। তার নাম বয়স জেনে নেবার পর ডাক্তার স্টোকস তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দলের সকলের সঙ্গে হাঁটছিলেন? না, আমরা রাস্তা ছেড়ে অন্যদিকে ঘুরে উপরে উঠেছিলাম। আপনার একজন সঙ্গী ছিল? হ্যাঁ, মিস এমলিন প্রাইস। আপনারা মিস টেম্পলকে দেখতে পেয়েছিলেন? বাঘ ঘোরার সময় মনে হয় তাকে দেখেছিলাম, তারপর পাহাড়ের আড়ালে চলে যাওয়ায় আর দেখতে পাইনি। আপনাদের সামনে পাহাড়ের উঁচুতে কাউকে দেখেছিলেন? হ্যাঁ, পাহাড়ের ওদিকে অনেক পাথরের চাই ছিল। আপনি ওখানে কাউকে দেখেছিলেন? হ্যাঁ, কেউ পাথরের চাই ঠেলছিল। যাকে আপনি দেখেছিলেন সে কি পুরুষ ছিল? অত উঁচুতে ঠিক বুঝতে পারিনি, তবে পুরুষ বা স্ত্রীলোক যেই ঠেলে থাকুক পাথরটা আলগা হয়েছিল। আসলে ওখানে কে ছিল ভাবছেন, কোনো পুরুষ না স্ত্রীলোক? যেই হোক, তার গায়ে ট্রাউজার আর পুলোভার ছিল, পোশাকটা পুরুষেরই যোগ্য। পুলোভারের রং কীরকম ছিল? গাঢ় লাল আর কালো নকশা, লম্বা কিছু দাগও ছিল। ওরকম পুলোভার পুরুষেরই হওয়া সম্ভব। আচ্ছা, এরপর কি হলো? এরপর পাথরটা গড়াতে শুরু করলো। আমি আর এমলিন একটা আর্তনাদ শুনতে পেলাম। তারপর আমরা বাঘটা ঘুরে ছুটে গেলাম কি হলো দেখতে। কি দেখলেন? পাথরের নিচে একটা দেহ, আর অন্য সকলে ছুটে আসছে। আর্তনাদটা কি মিস টেম্পলই করেছিলেন? হ্যাঁ, আমার তাই ধারণা। তবে বাঘ ঘুরে যারা এসেছিলেন তাদের কেউ হতে পারে। ওহ, কি মর্মান্তিক! সেই লাল আর কালো পুলোভার পরা ওপরের মূর্তির কি হলো? সে কি তখন ওই পাথরের চাইগুলোর কাছেই ছিল? তা বলতে পারি না, সেদিকে আর তাকাইনি মনে হয়। ওই মূর্তি আপনাদের যাত্রীদের কেউ হতে পারে বলে আপনি মনে করেন? ওহ না, আমি নিশ্চিত আমাদের মধ্যে ওরকম লাল কালো পুলোভার পরা কেউ ছিলেন না। অসংখ্য ধন্যবাদ মিস ক্রাফোর্ড। এরপর সাক্ষ্য দিতে উঠল এমলিন প্রাইস। তার কাহিনী জোয়ানারই মতো। সবার সাক্ষ্য নেওয়া শেষ হলে করোনার ঘোষণা করলেন, মিস টেম্পলের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হবার মতো যথেষ্ট প্রমাণ নেই, তাই ইনকোয়েস্ট মুলতবি রইল। ইনকোয়েস্ট থেকে সকলে গোল্ডেন বোর হোটেলে ফেরার পথে চলতে চলতে মিস মার্পল প্রফেসর ওয়ানস্টেনকে জিজ্ঞাসা করলেন, এরপর কি হবে? পুলিশে তদন্ত হবে আরও। ওই দুজনের সাক্ষ্যই গুরুত্বপূর্ণ, বললেন প্রফেসর ওয়ানস্টেড। করোনার নিশ্চিত না হওয়া পর্যন্ত তদন্ত চলবে। দুর্ঘটনার মৃত্যু হয়েছে এমন রায় করোনার দিতে পারবেন না আশা করি। সেটা কেউই আশা করে না। ওদের দুজনের সাক্ষ্য সম্বন্ধে আপনার কি মনে হলো? প্রফেসর ওয়ানস্টেড পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন মিস মার্পলের দিকে, বললেন, এ ব্যাপারে আপনার কি কোনো ধারণা আছে? ওরা কি বলবে তা অবশ্য আগেই আমরা জানতাম। ওদের বলা ওই লাল কালো পুলোভার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, বললেন মিস মার্পল। আমারও তাই ধারণা। আমি মনে করছি একটা মূল্যবান সূত্রের সন্ধান এই থেকে আমরা পেতে পারি। কথা বলতে বলতে ওরা হোটেলে পৌঁছে গেলেন। ততক্ষণে অন্যরাও পৌঁছে গিয়েছিলেন। মধ্যাহ্ন ভোজনের আগে সকলকেই টমেটোর রস, শেরি এবং অন্যান্য সুরা পরিবেশন করা হয়েছিল। মিসেস স্যান্ডবার্ন সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি করোনার এবং পুলিশ ইন্সপেক্টরের পরামর্শ নিয়েছি। আপনাদের সে কথা জানাচ্ছি। মেডিকেল সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেই কারণে আগামীকাল সকাল 11টায় গির্জায় স্মৃতিবাসর অনুষ্ঠিত হবে। একটু পরে আমি স্থানীয় ভিকার মিস্টার কোর্টনির সঙ্গে কথা বলতে যাচ্ছি।
স্মৃতিবাসরের পরদিনই আমাদের ভ্রমণ শুরু করতে চাই। ইতিমধ্যে দুজন লন্ডন ফিরে যাবার আগ্রহ প্রকাশ করেছেন। সন্দেহ নেই এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমি বিশ্বাস করি মিস টেম্পলের মৃত্যু দুর্ঘটনার ফলেই ঘটেছে। অবশ্য এ ব্যাপারে এখনো পুলিশি তদন্ত হবে। কোনো ভ্রমণকারী খেলার ছলে ওই পাথরটা ঠেলে থাকতে পারেন, সে কথা তার এগিয়ে এসে বলা উচিত। এটা আমরা সকলেই বিশ্বাস করি যে মিস টেম্পলের মতো মহিলার কোনো শত্রু ছিল না। যাই হোক, এই দুঃখজনক ঘটনা নিয়ে আমরা আর কোনো আলোচনা করব না, আমাদের মন ভালো রাখার জন্যই। কিছুক্ষণ পরে মধ্যাহ্নভোজন শেষ হলো। মিস টেম্পলের মৃত্যু নিয়ে কেউ আর কোনো কথা বললেন না। আপনি কি ভ্রমণে যাবেন? প্রফেসর ওয়ানস্টেড মিস মার্বেলকে জিজ্ঞাসা করলেন। না, এখানেই আর কদিন থাকা দরকার বলে আমি মনে করছি, মিস মার্বেল বললেন। থাকবেন কোথায়? গোল্ডেনবরে না ওই জমিদারের বাড়িতে? সেই সিদ্ধান্ত নেবার আগে আমি অপেক্ষা করছি ম্যানর হাউস থেকে আর কোনো আমন্ত্রণ পাই কিনা। আগে আমাকে 2 দিনের জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল। অবস্থা বুঝে দরকার মতো গোল্ডেনবরেই থেকে যাব না হয়। সেন্ট মেরি মিটে আপাতত ফিরতে চাইছেন না? এখান থেকে 2-1টা কাজ আমাকে করতেই হবে। একটা অবশ্য ইতিমধ্যে করেও ফেলেছি। আপনি কি সকলের সঙ্গে যাচ্ছেন? আপনার কোনো প্রয়োজনে লাগতে পারি বলে মনে করছেন আপনি? যদি যান তাহলে আপনাকে একটা তদন্তের কথা বলবো, তাতে আমার খুবই উপকার হবে। এখানে আমার থাকার বিশেষ কারণ হলো স্থানীয়ভাবে কিছু খোঁজ খবর নিতে চাই। ফলাফল কি হবে তা অনিশ্চিত বলেই এখন কিছু বলতে চাইছি না আপনাকে। লন্ডনে কিছু জরুরি কাজের জন্য আমার ফিরে যাওয়া দরকার, তবে এখানে আপনার কোনো কাজে লাগলে থেকে যাব। এখনই কোনো সাহায্যের দরকার পড়বে মনে করছি না। এদিকে আপনারও নিজস্ব কোনো কাজ আছে মনে হয়। আমি কেবল আপনার সঙ্গে দেখা করার জন্যই এই ভ্রমণে এসেছিলাম। আমার সঙ্গে তো দেখা হলো আপনার। আমি যা জানি তাও এখন আপনার অজানা নেই। আপনার নিজের ক্ষেত্রেও যে কিছু খোঁজ খবর করার রয়েছে তা আমি বুঝতে পারি। তবে এখানে থেকে যাওয়ার আগে মনে হয় আপনাকে দিয়ে কিছু সাহায্য হতে পারে। আপনার কি কিছু ধারণা হয়েছে? সেই অশুভ কিছুর গন্ধ পেয়েছেন? এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না, তবে পারিপার্শ্বিক অবস্থা খুব সুবিধার মনে হচ্ছে না। আর মিস টেম্পলের মৃত্যু যে দুর্ঘটনা নয় তাও বুঝতে পেরেছেন? এটা দুর্ঘটনা নয়। একটা কথা আপনাকে বলা হয়নি। তিনি আমাকে বলেছিলেন তীর্থযাত্রায় বেরিয়েছেন। খুবই আশ্চর্যের ব্যাপার। তীর্থযাত্রা কোথায় বা কার কাছে আপনাকে কি তা জানিয়েছিলেন? না, আমার বিশ্বাস দুর্ঘটনায় তার মৃত্যু না হলে তিনি আমাকে বলতেন। কিছু কি অনুমান করতে পেরেছেন? না, তবে বুঝতে পেরেছি তার এই তীর্থযাত্রা মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি যেখানে যেতে চেয়েছিলেন বা যার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তা তাকে করতে দেওয়া হয়নি। দৈবানুগ্রহ না হলে তা জানার উপায়ও নেই। এই জন্যই কি এখানে থেকে যাচ্ছেন? আরও একটা বিষয় আছে। নোরা ব্রড নামে একটি মেয়ের সম্পর্কেও খোঁজখবর নিতে হবে। নোরা ব্রড? চিন্তিত হলেন প্রফেসর ওয়ানস্টেড। এই মেয়েটি ভ্যারিটি হান্টের সঙ্গে প্রায় একই সময় অদৃশ্য হয়। কথাটা আপনিই আমাকে বলেছিলেন, নিশ্চয় আপনার মনে আছে। মেয়েটির অনেক ছেলে বন্ধু ছিল। ওর সম্পর্কে আরও কিছু জানতে পারলে আমার তদন্তের কিছু সুবিধা হতে পারে। বেশ, তাহলে নিজের পথেই চলুন, বললেন প্রফেসর ওয়ানস্টেড। পরদিন যথাযোগ্য মর্যাদা সহকারে মিস টেম্পলের স্মৃতিবাসর অনুষ্ঠিত হল। ভ্রমণ দলের সকলেই উপস্থিত ছিলেন। এছাড়া অনেকের সঙ্গে মিসেস গ্রাইন ও তার বোন মিস ক্লটিলডাও ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করছিলেন একজন শুভ্রকেশ বয়স্ক পাদ্রী। গির্জা ছেড়ে বেরিয়ে আসার পথে মিস মার্পল জানতে পারলেন অনেকে ফিরে যাওয়া মনস্থ করলেও যে কয়জন থাকবেন তাদের নিয়েই ভ্রমণসূচি চলবে। মিস মার্পল নিজের মনেই গ্রামের পথ ধরে এগিয়ে চললেন। তিনি হাতব্যাগ থেকে এক টুকরো কাগজ বার করে দেখে নিলেন।
তাতে দুটো ঠিকানা লেখা ছিল। প্রথম ঠিকানা হলো মিস ব্ল্যাকেটের রাস্তার শেষের ছোট্ট বাগান বাড়িতে তিনি থাকেন। তাকে বাড়িতে পাওয়া গেল। মিস মার্পলকে সাদরে বসার ঘরে নিয়ে বসালেন মিস ব্ল্যাকেট। মার্পল এক গ্লাস জল চেয়েছিলেন। স্মৃতিবাসর থেকে ফেরার পথে অসুস্থ বোধ করছিলেন বলে তিনি জানান। এক গ্লাস জল অতিথির দিকে এগিয়ে দিয়ে মিসেস ব্ল্যাকেট বললেন, মহিলাটি তাহলে দুর্ঘটনাতেই মারা গেলেন? আমারও তাই ধারণা। অবশ্য করোনার সবকিছুর মধ্যেই অপরাধের গন্ধ পায়। হ্যাঁ, বরাবরই এরকম হয়। আমি একটা মেয়ের কথা শুনেছিলাম, নোরা ব্রড। হ্যাঁ, নোরা। সে আমার পিস্তত বোনের মেয়ে, বড় উচ্ছৃঙ্খল। আমি বরাবর বলেছি আমার বোন ন্যান্সি ব্রডকে, অমন করে ছেলেদের পেছনে লেগে থাকলে গন্ডগোল না হয়ে পারে। শেষে হলেও তাই। আপনি বলতে চাইছেন? হ্যাঁ, ছেলেটি এখানেই বাস করছিল। নোরা চলে গেলে বেচারি খুবই ভেঙে পড়েছিল। নোরা চলে গিয়েছিল? অজানা একজন লোকের গাড়িতে তাকে দেখা গিয়েছিল। লোকে বলে ওই গাড়িতে চড়ার পরে সে খুন হয়। আমার মনে হয় না এরকম কিছু ঘটেছে। তাহলে এতদিনে তার দেহ ঠিক পাওয়া যেত। তাই মনে হয়, বললেন মিস মার্পল। অনেক দিন হয়ে গেল, 7-8 বছর প্রায়। আমার ধারণা ও ফিরে আসবে। আপনার বোন ছাড়া সে কি আর কোথাও যেত? হ্যাঁ, ওই পুরনো জমিদার বাড়ির বোনেদের কাছে যেত। মিস ক্লোটিলটা তাকে খুব ভালোবাসতেন। পড়াশোনায় মনোযোগী হবার জন্য অনেক বোঝাতেন। সে কোনো কথাই কানে তোলেনি। তবু ভালো বলবো, ম্যানার বাড়ির সেই কি যেন নামটা ভুলে গেছি, মেয়েটির মতো তাকে খুন হতে হয়নি। অমনি 2-4 কথা বলার পর মার্পল শরীর ঠিক হয়ে গেছে বুঝতে পেরে মিসেস ব্ল্যাকেটকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন। এরপর মিস মার্পল গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। সে বলল, ও নোরা ব্রড, সে তো অনেক দিন গ্রামে নেই। কারোর সঙ্গে চলে গিয়েছে মনে হয়। ছেলেদের সঙ্গেই তো রাত দিন ঘুরে বেড়াতো। আপনি কি কোনো দরকারে ওর সঙ্গে দেখা করতে চাইছিলেন? হ্যাঁ, আমার এক বন্ধুর চিঠি পেয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তুমি ওর সঙ্গে স্কুলে পড়তে, তাই না? হ্যাঁ, আমরা এক ক্লাসেই পড়তাম। কিন্তু ও বরাবরই ছেলে পাগলা ছিল। যেই ওকে ডাকতো তার সঙ্গে গাড়িতে উঠত। ওরকম একটা গাড়িতে ওঠার পরেই তাকে আর দেখা যায়নি। তবে রক্ষা এটাই যে ওকে খুন করেনি কেউ। যাই হোক, তাহলে আর দেখা হলো না। নিজের মনে বলতে বলতে বিদায় নিলেন মিস মার্পল। শেষ হল আগাথা ক্রিস্টির লেখা উপন্যাস নেমেসিস এর 3য় পর্ব। পরবর্তী পর্ব এর পরের দিন। ততদিনের জন্য